আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে 50টি আদিবাসী জাতি বসবাসরত রয়েছে। এই আদিবাসী দিবসে আমরা কেন নিজেদেরকে আদিবাসী হিসাবে দাবি করি, কেন আমরা আদিবাসী এবং আমাদের দাবিগুলো কি কি সেটা নিয়ে আলোচনা করব। সেটা নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে জাতিসংঘ ঘোষিত আদিবাসী দিবস বিষয়ে। আজকের এই আলোচনায় উপস্থাপন করছি আমি বিশ্বজিৎ ত্রিপুরা, পড়াশোনা করছি লোক প্রশাসন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। চলুন শুরু করা যাক। প্রথম কথা, আদিবাসী শব্দের সংজ্ঞা ও আন্তর্জাতিক স্বীকৃতি। 2007 সালে 13ই সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে আদিবাসী জনগণের অধিকার সংক্রান্ত ঘোষণাপত্র UNDRIP গৃহীত হওয়ার পর থেকে বিশ্বব্যাপী এই দিনটি অত্যন্ত তাৎপর্যের সাথে পালিত করে আসছে। জাতিসংঘ ঘোষিত এই সনদের 46টি আর্টিকেলের আদিবাসী জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণাধিকার, ভূমি ও সম্পদের উপর অধিকার, নিজস্ব সংস্কৃতি ও ভাষা রক্ষা এবং যে কোনো ধরনের বৈষম্য থেকে মুক্তি স্পষ্ট আইনি ও প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা কথা বলা হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO 107 ও 169 নম্বর কনভেনশনেও এই অধিকারগুলো আইনি ভিত্তি জোরালো করা হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থার ILO কনভেনশন 169 ও আদিবাসী জনগোষ্ঠীর আত্মপরিচয়, সামাজিক সংস্কৃতি ও অর্থনৈতিক অধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে। 2007 সালে জাতিসংঘের আদিবাসী জনগণের অধিকার সম্পর্কিত ঘোষণাপত্র UNDRIP তাদের ভূমি, সংস্কৃতি ও ভাষার অধিকারকে স্বীকৃতি দেয়। বাংলাদেশের আদিবাসীরা এবং আমি মনে করি এই আন্তর্জাতিক সংজ্ঞা ও কাঠামোর সঙ্গে আমাদের অস্তিত্ব ও দাবি সামঞ্জস্যপূর্ণ। আমরা যে কেবল সংখ্যালঘু তা নয়, আমাদের রয়েছে স্বতন্ত্র ভাষা, সংস্কৃতি, জীবনধারা এবং ভূমির উপর ঐতিহাসিক সম্পর্ক। দ্বিতীয় কথা হলো ঐতিহাসিক ধারাবাহিকতা ও ভূমির পুত্র হওয়ার যুক্তি কিভাবে আমরা দাবি করি আমরা এই ভূখণ্ডের আদি বাসিন্দা বা সন অফ দ্য সয়েল। নৃতান্ত্রিক মর্গানের সংজ্ঞা অনুযায়ী যারা শরণার্থীকাল থেকে কোনো অঞ্চলে বসবাস করে আসছে তারাই আদিবাসী। বাংলাদেশ আদিবাসী ফোরাম সহ বিভিন্ন আদিবাসী শীর্ষস্থানীয় নেতাকর্মী এবং আমাদের মতে আমরা এই ভূখণ্ডের কোনো নবাগত বা বহিরাগত গোষ্ঠী নয়। ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বহু আগে থেকে আমরা এই অঞ্চলে পাহাড়, বনাঞ্চল ও সমতলের নির্দিষ্ট ভূখণ্ডে বংশ পরম্পরায় বসবাস করে আসছি। শত শত বছর ধরে এই প্রাকৃতিক সম্পদ ও ভূমির সাথে আমাদের জীবন জীবিকা, সংস্কৃতি ও অস্তিত্ব অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। ঐতিহাসিক ওই সত্যের উপর ভিত্তি করে আমরা নিজেদের ভূমি আদি সন্তান বা আদিবাসী হিসেবে দাবি করি। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও সমতলের আদিবাসী সম্প্রদায়গুলো চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, গারো সহ আর অনেক জাতি শত শত বছর ধরে নিজস্ব সামাজিক ও ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে বসবাস করে আসছে। পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি এবং 1900 সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশনের ভূমি অধিকার ঐতিহাসিক ভিত্তি রয়েছে। এখন আসি তৃতীয় কথায়, আন্তর্জাতিক আইনের বৈশ্বিক মানদণ্ড। জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থানীয় ফোরাম UNPFII কোনো নির্দিষ্ট ভৌগোলিক সংজ্ঞা চাপিয়ে না দিয়ে আত্মপরিচয় বা সেলফ আইডেন্টিফিকেশনকে আদিবাসী চেনার প্রধান ভিত্তি হিসাবে স্বীকৃতি দিয়েছে। ঘোষণার পত্রে আর্টিকেল 33 অনুযায়ী যে কোনো জনগোষ্ঠীর নিজেদেরকে পরিচয় নির্ধারণের অধিকার রয়েছে। বাংলাদেশের আদিবাসী সংগঠনগুলোর
এবং আমরা দাবি আন্তর্জাতিক আইনের এই মানদণ্ড অনুযায়ী আমরা নিজেদের আদিবাসী হিসাবে পরিচয় দেওয়ার পূর্ণ অধিকার রাখি, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। চতুর্থ কথা হলো সাংস্কৃতিক স্বতন্ত্রতা ও জীবনধারা। পার্বত্য চট্টগ্রাম ও সমতলের চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, গারো, ওরাও সহ প্রতিটি জনগোষ্ঠীর রয়েছে সম্পূর্ণ নিজস্ব ভাষা, শাসন ব্যবস্থা, ঐতিহ্যবাহী সামাজিক আইন এবং অনন্য সাংস্কৃতিক রীতিনীতি। দেশের মূল ধারার বাঙালির সমাজ থেকে তাদের এই স্বতন্ত্র জীবন পদ্ধতি জাতিসংঘ আদিবাসী বৈশিষ্ট্যের সাথে হুবহু মিলে যায়। আমরা মনে করি কেবল নৃগোষ্ঠী বা উপজাতি শব্দ দিয়ে তাদের এই গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে আড়াল করা যায় না। পঞ্চম কথা, সাংবিধানিক স্বীকৃতি ও আত্মমর্যাদা প্রশ্ন। বাংলাদেশের সংবিধানে ২৭ ও ২৮ অনুচ্ছেদ সকল নাগরিকের সমতার অধিকার নিশ্চিত করলেও আদিবাসী পরিচয়ের সাংবিধানিক স্বীকৃতি নেই। ২০১১ সালে বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ২৩ ক অনুচ্ছেদে আদিবাসীদেরকে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায় হিসাবে উল্লেখ করা হয়েছে। আদিবাসী নেতাকর্মীদের মতে ও আমার মতে উপজাতি বা ক্ষুদ্র জাতিসত্তা শব্দগুলো এক ধরনের উপনিবেশিক মানসিকতার প্রকাশ ঘটায় এবং তাদের প্রান্তিক করে রাখে। আমরা চাই সংবিধানের মর্যাদাপূর্ণ আদিবাসী শব্দের অন্তর্ভুক্তি ঘটুক, যার আমাদের আত্মমর্যাদা রক্ষা করবে এবং রাষ্ট্রের ভেতরে আমাদের সমান অংশদারিত্ব নিশ্চিত করবে। আমাদের বক্তব্য হলো, আইনের চোখে সমতা যেমন জরুরি, তেমনি জরুরি সাংস্কৃতিক ও জাতিগত স্বকীয়তা স্বীকৃতি। আত্মপরিচয় প্রতিষ্ঠা এর লড়াই মূলত স্বীকৃতি ও মর্যাদার লড়াই, যা আন্তর্জাতিক মানবাধিকার নীতি ও অংশ। ষষ্ঠ কথায় আসি, ভূমি অধিকার রক্ষা ও অস্তিত্বের সংকট। আমাদের অন্যতম প্রধান দাবি হলো সংবিধানের আদিবাসী হিসাবে স্বীকৃতি না থাকায় আন্তর্জাতিক সনদের অধীনে তাদের ভূমি অর্থাৎ আমাদের ভূমি প্রথাগত অধিকার কাস্টমারি ল্যান্ড রাইটস সুরক্ষিত হচ্ছে না। এর ফলে প্রতিনিয়ত পাহাড় ও সমতলে আদিবাসীদের নিজস্ব ভূমি বেদখল, উচ্ছেদ এবং অস্তিত্বের সংকটের মুখোমুখি হতে হচ্ছে। আমরা মনে করি আদিবাসী হিসাবে রাষ্ট্রীয় আইনি স্বীকৃতি পেলে ভূমি রক্ষা এবং নিজেদের সংস্কৃতি টিকিয়ে রাখা আইনের লড়াই অনেক সহজ হবে। আমরা আদিবাসীরা আদিবাসী দাবি করছি কেবল রাজনৈতিক সুবিধার জন্য নয়, এটি ঐতিহাসিক অস্তিত্ব, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভূমির প্রতি টিকে থাকা লড়াই। একটি বহুবাদী ও গণতান্ত্রিক রাষ্ট্রের বৈচিত্র্য সৌন্দর্য। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পাহাড় ও সমতলে আদিবাসী মানুষেরাও সমভাবে রক্ত দিয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। আদিবাসী অধিকার কেবল কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সুযোগ সুবিধা আদায়ের বিষয় নয়, বরং এটি মানবাধিকার এবং রাষ্ট্রের অন্তর্ভুক্তিমূলক কাঠামোর একটি বড় পরীক্ষা। বিশ্ব আদিবাসী দিবসে রাষ্ট্র ও নীতি নির্ধারকের প্রতি আদিবাসী জনগোষ্ঠী আহ্বান, ঐতিহাসিক সত্য, আন্তর্জাতিক আইনে বাধ্যবাধকতা এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা রেখে আদিবাসী পরিচয়ে এই যৌক্তিক দাবিকে সহানুভূতির সাথে বিবেচনা করা হোক। ক্ষুদ্র নৃগোষ্ঠী বললে যেমন আমাদের সংখ্যালঘুর অবস্থা বোঝায়, তেমনি আদিবাসী বললে আমাদের ঐতিহাসিক মর্যাদা ও ভূমির অধিকারের কথাও ফুটে ওঠে। এই দাবি যুক্তিসঙ্গত বলেই মনে করি আমরা। রাষ্ট্র যদি সত্যি সমতা ও বৈচিত্র্য বিশ্বাস করে, তবে এই আত্মপরিচয়কে গুরুত্ব সহকারে দেখার উচিত। তবে একটি বৈষম্যহীন সাম্যবাদী ও বহুবাদী বাংলাদেশ নির্মাণ সম্ভব। আজ ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সকলকে আবারও আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
এই বলে আমি আমার উপস্থাপন এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।